বৈদিক যুগ থেকেই তীর্থ হরিদ্বার আজও স্বকীয় মহিমায় বিরাজিত। মহাভারতীয় যুগে বানপ্রস্থ আশ্রমই ছিল এই হরিদ্বারেই। কুরুক্ষেত্র যুদ্ধের পরে রাজা ধৃতরাষ্ট্র, রানী গান্ধারী, দেবী কুন্তী ও মহাত্মা বিদুরকে নিয়ে এই হরিদ্বারেই বাস করেন। তারপরে একদা হোমাগ্নি থেকে বনে আগুন লেগে যায়। রাজা গান্ধারী ও কুন্তী দেবী আগুনে পুড়ে মারা যান। মহামতি বিদুর অনেক আগেই নিজের দেহ ত্যাগ করেছিলেন। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হরিদ্বারের কিছু পৌরাণিক স্থান, সেই সঙ্গে বর্তমানেও কিছু তৈরি হওয়া নতুন মন্দির। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সঙ্গে দর্শন করাবো অনেক মোক্ষ পাওয়া সাধু সন্ন্যাসীর তীর্থস্থান বা যজ্ঞকুণ্ড। সেই সঙ্গে আমি আপনাদেরকে দর্শন করাবো দেবী সতীর দেহত্যাগের স্থল এবং মাতা পার্বতীর তপস্থল। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে একটি টোটো বা গাড়ি ভাড়া করে নিন। আমাদের এই টোটো ভাড়া পড়েছিল 1000 টাকা। এই টোটোওয়ালা আমাদের 13 থেকে 14টি স্থান ঘুরিয়ে দেখাবে। আমাদের এই গুলির মধ্যে ছিল মনসা পাহাড়, চণ্ডী পাহাড়, কিন্তু গরমের কারণে আমরা সেগুলো দর্শন করে উঠতে পারিনি। প্রথমেই চলে এলাম আমরা শ্রী রাম দরবার মন্দির। এই মন্দিরটি শীষমহল বা কাঁচমহল নামেও পরিচিত। হরিদ্বারের হরকি পাউড়ি ঘাট থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। স্বামী বাসুদেবজি মহারাজের তত্ত্বাবধানে এই অনন্য মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়েছিল আনুমানিক 1965 সালের কাছাকাছি। মন্দিরে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, কিন্তু যদি আপনি ফটোগ্রাফি করতে চান তার জন্য 10 টাকা করে চার্জ করা হয়। দ্বিতল বিশিষ্ট এই মন্দিরটি অসংখ্য বেলজিয়াম কাঁচের টুকরো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। সেই সঙ্গে সনাতন ধর্মের সমগ্র দেবদেবীর সুদর্শন বিগ্রহ এখানে কাহিনীর আকারে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটি সকাল 6টার সময় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এবং চলে সেই দর্শন রাত 8টা পর্যন্ত। সারাক্ষণ ভগবান রামচন্দ্রের নামে মুখরিত হয়ে রয়েছে এই মন্দিরটি। আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই মন্দিরের দ্বিতলে বিভিন্ন পৌরাণিক ঘটনা মূর্তির আকারে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন রাসলীলা বলুন, তারপরে ভক্ত সুদামার মিলন বলুন, ভগবান রামচন্দ্রের বনবাস বলুন, প্রভৃতি দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের বিশেষ অনুষ্ঠানই হলো রামনবমী এবং দীপাবলি। এই দুটি সময় মন্দির সুসজ্জিতভাবে সাজানো হয় আর চলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। চলুন এবার আমরা ঘুরে আসি পবনধাম মন্দির। এই পবনধাম মন্দিরটি গীতা ভবন ট্রাস্ট সোসাইটি দ্বারা পরিচালিত। সেই সঙ্গে এই পবনধাম মন্দিরটিও শীষমহল বা কাঁচমহল নামে পরিচিত। আসলে এই মন্দিরের কারুকার্য সেই বেলজিয়াম কাঁচের টুকরো দিয়ে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। কাঁচের চমৎকার কাজ, সেই সঙ্গে শৈল্পিকভাবে তৈরি নকশা এবং মন্দিরের মনোমুগ্ধকর সৌন্দর্য বাস্তবায়িত করেছিলেন স্বামী বেদান্তনন্দজি মহারাজ। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো আমাদের দুটি মহাকাব্য অর্থাৎ রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন দৃশ্যাবলী সুন্দর সুন্দর ভগবানের বিগ্রহ দ্বারা পরিস্ফুটন করা হয়েছে। হরিদ্বার হলো মোক্ষভূমি। এখানে দেখার জায়গার অভাব নেই। সময় দিয়ে দেখতে গেলে সময় লাগে অনেকটাই। তাই আমরাও বেশি সময় না দিয়ে এগিয়ে চলেছি একটার পর একটা দর্শনীয় স্থানে, আর আপনাদেরকেও সেই সঙ্গে দেখাতে চলেছি সেই সব স্থানগুলি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবার আমরা চলে এলাম হরিদ্বারের অন্যতম আরেকটি মন্দির, আচার্য বেলা ইন্ডিয়া মন্দির। হরিদ্বারের প্রতিটি মন্দির নিজের নিজের স্বকীয় ভাবনায় নিজে নিজে স্থান দখল করে রয়েছে। এই মন্দিরেও
আপনি ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতার, বিভিন্ন লীলার দর্শন করতে পারবেন বিভিন্ন সুদর্শন বিগ্রহের মাধ্যমে। এখানে আপনি ইচ্ছা করলে লাড্ডু গোপালকে দোলাও দিতে পারবেন। ভগবান বিষ্ণুর যেমন পদ্মনাভ স্বামী বিগ্রহ, ভেঙ্কটেশ স্বামী বিগ্রহ, বদ্রীনারায়ণ বিগ্রহ, জগন্নাথ বিগ্রহ, বিভিন্ন অবতার বিগ্রহ এখানে সত্যি সুদর্শনভাবে সাজানো রয়েছে। মনোমুগ্ধকর সেই বিগ্রহ একবার সামনাসামনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এবার চলে এলাম আমরা শিবানন্দ ধাম। এই মন্দিরে প্রবেশ করলেই প্রথমেই দেখা যায় ভগবান শিবের জটা থেকে মা গঙ্গার মর্তে অবতরণের একটি অপূর্ব ভাস্কর্য। আর এই ভাস্কর্যটি অন্যান্য মন্দিরের থেকে হরিদ্বারে এই মন্দিরকে আলাদা প্রাধান্য দিয়ে রাখছে। বিখ্যাত আধ্যাত্মিক গুরু এবং যোগাচার্য স্বামী শিবানন্দ সরস্বতীর আদর্শ ও ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তার অনুগামীরা এই ধামটি প্রতিষ্ঠা করেন। এবারে চলে এলাম হরিদ্বারে প্রতিষ্ঠিত শ্রীরাম মন্দির। সাদা মার্বেল পাথরে তৈরি অপূর্ব সুন্দর কারুকার্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর মন্দিরটি। এখানে নীলগিরি পর্বতে কাকভূষণটি মহারাজের কাছ থেকে গরুড়দেবের রামায়ণ কথা শ্রবণের ঘটনা সুদর্শন বিগ্রহ দ্বারা সাজিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত দেয়াল জুড়ে রামায়ণ কথা মুখরিত হচ্ছে। এখানে ভগবান রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ দেবের সুদর্শন বিগ্রহ রয়েছে। তার পাশাপাশি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং বালাজির বিগ্রহ। হরিদ্বারের অন্যতম প্রসিদ্ধ মন্দির মাতা বৈষ্ণোদেবী ধাম। এবার এই মুহূর্তে আমরা সেই ধামে এসে পৌঁছেছি। এই মন্দিরের ভিডিও করার আগে আপনাদেরকে বলে দিই, এখানে ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের বিগ্রহের ভিডিও আপনাদেরকে দেখাবো না। এই মন্দিরটির কাঠামো মূল কাটরা তীর্থযাত্রীদের অনুকরণেই নির্মিত। জম্মু কাশ্মীরের বিখ্যাত বৈষ্ণোদেবী গুহা মন্দিরের আদলেই তৈরি হয়েছে। এই মন্দিরের প্রধান প্রসাদই হলো সুজির তৈরি হালুয়া। এখান থেকে 20 টাকা প্লেট প্রতি কিনতে হয়। আর এই মন্দিরে একটি গুহার সৃষ্টিও করা হয়েছে কৃত্রিমভাবে। আর এই গুহার মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ সাজিয়ে তোলা হয়েছে। যেহেতু বৈষ্ণোদেবীর আদলে তৈরি এই মন্দির, সেহেতু এখানে বৈষ্ণোদেবীকে উৎসর্গকৃত করে দেবী লক্ষ্মী, দেবী কালী এবং দেবী সরস্বতীর পবিত্র ত্রিমূর্তি পূজা করা হয়। সেই সঙ্গে আরও অনেক দেবদেবীর সুদর্শন বিগ্রহ এই মন্দিরেও দেখা যায়। আর এই মন্দির দর্শন শুরুই হয় সবথেকে ওপরের তল থেকে, ধীরে ধীরে নিচে নামতে হয়। এবার আমরা এসে পৌঁছেছি ভারত মাতা মন্দির, যা মাদার ইন্ডিয়া টেম্পল নামেও পরিচিত। 8 তল বিশিষ্ট এই মন্দিরের প্রধান দেবী হলেন ভারত মাতা। প্রথম তলেই রয়েছে তার সুদর্শন বিগ্রহ। টিকিট কেটে লিফটে করে উঠে আসতে হয় প্রথমে 7ম তল। এই 7ম তলে রয়েছে বিষ্ণু লোক। ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার বিগ্রহ এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। সপ্তম তলে বিষ্ণুলোক দেখে হেঁটে সিঁড়িপথে উপরে উঠতে হয় শিবলোক দর্শন করার জন্য। এখানে দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে। সেই সঙ্গে আরও অনেক বিগ্রহ সাজানো রয়েছে। সময় দিয়ে দেখবেন, এই মন্দিরে কিন্তু সময় একটু লাগবেই। সনাতনী ধর্মে ভগবান দেবতা এনাদের যেমন কর্তৃত্ব রয়েছে, তেমনই রয়েছে দেবী শক্তি বা চালিকা শক্তিরও। এই 6ষ্ঠ তলে দেবী শক্তির বিভিন্ন রূপের দেখা মেলে বিভিন্ন বিগ্রহের মাধ্যমে, আর সেগুলি ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দরভাবে। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয় ভগবান শিব
যতক্ষণ না ইচ্ছা শক্তি প্রকাশ করেন ততক্ষণ তিনি সব, আর তিনি ইচ্ছা প্রকাশ করলেই তখনই জগৎ সৃষ্টি হয়। আর ইচ্ছাই হলো সেই দেবী শক্তি বা চালিকা শক্তি। चंद्रदेव की घोर तपस्या से प्रसन्न होकर भगवान शिव यहाँ प्रकट हुए शशांक शेखर बनकर। এই মন্দিরের পঞ্চম স্থলটি ডিজিটাল ইন্ডিয়া নামে প্রসিদ্ধি লাভ করেছে। এই পঞ্চম স্থলে ভিডিওগ্রাফির মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন তীর্থের বিগ্রহ, মন্দির সব কিছু বিস্তারিতভাবে দেখানো হয়। এই মন্দিরের চতুর্থ তলে সনাতন ধর্মের বিভিন্ন সাধুদের সাথে জৈন ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ বিভিন্ন ধর্মের সাধুদের বা সন্তদের সুদর্শন বিগ্রহ ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের তৃতীয় তলায় রয়েছে মাতৃ মন্দির। এখানে মীরাবাই, সাবিত্রী, মৈত্রী, ঝাঁসি রানী লক্ষ্মীবাই প্রমুখ ভারতের শ্রদ্ধেয় নারীদের কৃতিত্বের প্রতি উৎসর্গ করা হয়েছে বিভিন্ন বিগ্রহ। আর এই মন্দিরের দ্বিতীয় তলায় রয়েছে ভারতের বীর যোদ্ধাদের বিগ্রহ, যারা বলিদানের দ্বারা এই সমাজকে, এই ভারতকে এক অন্য মর্যাদায় পৌঁছে দিয়েছিল। এবার আমরা পৌঁছে গেছি কনখল। এই কনখল পৌরাণিক যুগের নাম ছিল দক্ষস্থল, কারণ এখানেই ছিল মাতা সতীর বাবা এবং দেবাদিদেব মহাদেবের শ্বশুর দক্ষ রাজার বাড়ি। বাঙালিরা দক্ষ যজ্ঞ সম্বন্ধে জানেন না, এই সংখ্যা খুবই কম, কারণ এই দক্ষ যজ্ঞ নিয়ে একটি খুব সুন্দর বাংলা চলচ্চিত্রও রয়েছে। এই সেই স্থান যেখানে দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন, আর একটি বেদনাময় ঘটনাও ঘটেছিল সেই যজ্ঞস্থানে। দেবী সতী বাবার অমতে বিয়ে করেন দেবাদিদেব মহাদেবকে, কিন্তু দক্ষরাজ এই বিয়ের কোনো প্রাধান্যই দেননি। পরবর্তীকালে দক্ষরাজ একটি যজ্ঞের সূচনা করেন এবং দেবী সতী সেখানে বিনা নিমন্ত্রণে পৌঁছালে দক্ষরাজের কাছে তাকে ভৎসনা শুনতে হয়। তখন দেবী সতী নিজের স্বামীর প্রতি নিন্দা শুনে যজ্ঞকুণ্ডে আহুতি দেন নিজের প্রাণকে। এরপরে দেবাদিদেব মহাদেব স্বয়ং এখানে এসে তাণ্ডবলীলা শুরু করেন, ছেদন করে রাজা দক্ষরাজের মুণ্ড। তারপরে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা দেবী সতীর শরীরকে 51টি ভাগে বিভক্ত করা হয়। তারপরেই তৈরি হয় 51 শক্তিপীঠ। এবার দেখুন সেই কুণ্ড যেখানে সতী দেহত্যাগ করেছিলেন। এই মন্দিরে আরও একটি কুণ্ড রয়েছে যেখানে যজ্ঞ সম্পাদন হয়েছিল। এই মন্দিরটি দক্ষেশ্বর মহাদেব মন্দির নামেই পরিচিত। এবারে চলুন আপনাদেরকে এই দক্ষরাজের বাড়িতে দেবী সতীর জন্মস্থানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দক্ষেশ্বর মহাদেব মন্দিরের পিছনেই রয়েছে দেবী সতীর জন্মস্থান। এই সামনেই রয়েছে প্রাচীন মা শীতলা মন্দির। মনে করা হয় এই স্থানেই দেবী সতী জন্মগ্রহণ করেছিলেন, আর সেই স্থানেই গড়ে উঠেছে এই শীতলা মায়ের মন্দির। যারাই কনখলে আসবেন, দক্ষেশ্বর মহাদেব মন্দির দেখতে আসবেন, তারা অবশ্যই দেবী সতীর জন্মস্থানটিও দেখে যাবেন। এই দক্ষেশ্বর মহাদেব মন্দিরে দেবাদিদেব মহাদেবের বিশাল সুন্দর লিঙ্গ বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষরাজ নিজেই। বটগাছ ও অশ্বত্থ গাছের বিয়ে, হ্যাঁ, এই প্রবাদটি বা এই কথাটি বাংলা তথা ভারতবর্ষে অনেক জায়গায় প্রচলিত রয়েছে। এই দক্ষেশ্বর মহাদেব মন্দিরেও বট ও অশ্বত্থ গাছকে বিয়ে দেওয়া হয়েছে। এই সেই জোড়ায় অবস্থান করছে বট ও অশ্বত্থ বৃক্ষ। শোনা যায় একসঙ্গে অবস্থান করলে এবং তাদের বিয়ে দিলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।
মাতা সতীর জন্মস্থান ও দুঃখ রাজার বাড়ি আপনাদের দেখালাম, দক্ষেশ্বর মহাদেব মন্দিরও আপনাদেরকে দর্শন করালাম। চলুন এবং মাতা সতীর সাথে জড়িত আরও একটি পৌরাণিক স্থান আপনাদের দর্শন করাই। মাতা সতী যজ্ঞকুণ্ডে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার পরে গিরিরাজের ঘরে আবার তিনি জন্ম নেন মাতা পার্বতী রূপে। পরবর্তীকালে দেবর্ষি নারদের কথাতে মাতা পার্বতী এই স্থানেই এসে ভগবান দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যা করেন। তপস্যায় প্রীত হন দেবাদিদেব মহাদেব, আবির্ভূত হয়ে বিবাহের প্রতিশ্রুতি ও বর প্রদান করেন মাতা পার্বতীকে। যে স্থানে তিনি আবির্ভূত হয়েছিলেন সেটি ছিল একটি বেলগাছ, আর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই তিনি আবির্ভূত হন। এই জন্য প্রতি বছর এই তিথিতে বিশেষ পুজো উৎসব পালন হয় এই মন্দিরে। এইবার বলি, এই মন্দিরের নাম বিল্লকেশ্বর মহাদেব মন্দির, যেহেতু বেল গাছের নিচে তিনি আবির্ভূত হয়েছিলেন, আর এই বেল গাছের নিচেই লিঙ্গ স্থাপনা করে দেবাদিদেবের তপস্যা করেছিলেন মাতা পার্বতী, তাই নাম হয়েছিল বিল্লকেশ্বর মহাদেব। এই বিল্লকেশ্বর মহাদেব মন্দিরের কিছুটা পিছনেই রয়েছে মাতা পার্বতীর সেই তপস্থল। সেখানে একটি কুণ্ড রয়েছে, যে কুণ্ডর বর্তমান নাম গৌরীকুণ্ড। চলুন এবার সেই প্রাচীন গৌরীকুণ্ডের দর্শন আমরা করতে যাই। পৌরাণিক যুগে দেবী পার্বতী ছাড়াও আধুনিক যুগে অনেক মহান মহান সাধক এই স্থানে এসে সিদ্ধিলাভ করেছেন, যাদের মধ্যে অন্যতম হলেন স্বামী ভোলানন্দ গিরি মহারাজ। মন্দিরের পিছনে থাকা একটি গুহা তাই ভোলা গুহা নামে পরিচিত। শোনা যায় এই গুহাতেই তিনি সাধন ভজন করেছিলেন। যাত্রাপথে সেটারও দর্শন আপনাদেরকে করাবো। এই সেই স্থান যেখানে ভোলানন্দ গিরি মহারাজ সাধন ভজন করতেন। বর্তমানে এই মন্দিরে ভক্তরা এসে, বিশেষত নারীরা এসে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য মনোবাঞ্ছা পূরণ করানোর উদ্দেশ্যে শিবলিঙ্গে গঙ্গা জল ও বেলপাতা অর্পণ করে যান। এই ব্রিজ ক্রস করে কিছুটা এলেই পরে মাতা পার্বতীর সেই তপস্থল। এই যে দেখছেন, এই সেই স্থান। এর ভিতরে একটি কুণ্ডও রয়েছে, তবে এখানে কিন্তু ক্যামেরা করা নিষিদ্ধ, তাই ভিতরের ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তবে এটি কিন্তু খুবই পবিত্র স্থান। আপনারা যারাই হরিদ্বার ভ্রমণে আসবেন অবশ্যই এই স্থানে এসে ঘুরে যাবেন। আপনারা যে গাড়ি ভাড়া করবেন সাধারণত তারা এই পথে আসেন না, তাই গাড়ি ভাড়া করার সময় টোটোওয়ালাকে বা গাড়িওয়ালাকে বলে দেবেন আপনি বিল্লকেশ্বর মহাদেব কিন্তু দর্শন করবেন। হরিদ্বারে আসবেন আর এত সুন্দর একটি স্থান বাদ রেখে যাবেন, তাই আপনাদের জানানোর হেতু এই ভিডিওটা আমি করলাম। এবার আমরা চলেছি আবার হোটেলের উদ্দেশ্যে। এবার গিয়ে আমরা গঙ্গা স্নান সারব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে বিকেলের প্রোগ্রাম সবটাই দেখাবো আপনাদেরকে। যেহেতু এটা একদিনে হরিদ্বারে কী কী দেখবেন তাই আপনাদের পুরোটাই দেখাচ্ছি। পুরাণের কথায় গঙ্গা যেখানে উত্তর বাহিনী, তার তীরবর্তী হিন্দু তীর্থগুলি অতি পবিত্র। হরিদ্বারের গঙ্গা উত্তর বাহিনী এবং এর প্রাণস্বরূপ এখানকার ব্রহ্মকুণ্ড। এখানে বেশ কয়েকটি বিখ্যাত পৌরাণিক ঘাট রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ব্রহ্মকুণ্ড ঘাট, কুশাবর্ত ঘাট, রামঘাট, বিষ্ণুঘাট প্রভৃতি। আর এই মুহূর্তে আমরা স্নান করছিলাম বিষ্ণুঘাটে। এই বিষ্ণুঘাটে ভগবান বিষ্ণুর একটি প্রাচীন মন্দির রয়েছে, অবশ্যই দর্শন করে নেবেন। এবারে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করতে। সত্যি কথা বলতে চারধাম করার সময় যতবারই খাবার খেয়েছি থালিতে মন ভরেনি, পেট ভরলেও, কিন্তু এই হরিদ্বারে এসে খাবার খেয়ে মন পেট দুটোই ভরল। এই হরিদ্বারের দাদা বৌদির নামে অজস্র হোটেল রয়েছে, তাই তাতে
বিভ্রান্ত না হয়ে আমরা চলে এলাম হরিদ্বারের একমাত্র মাসির হোটেল। এই হোটেলের কিন্তু আর কোনো শাখা নেই। সত্যিই এখানে খাওয়া দাওয়া করে বেশ তৃপ্তি পেলাম। তাই আমার রিকমেন্ড, হরিদ্বার এলে মাসিমার হোটেলেই খান, দেখবেন মন প্রাণ দুটোই ভালো থাকবে। চলুন আজকের দিনের জন্য শেষ গন্তব্যস্থল হর কি পাউরি ঘাট। সেখানে গিয়ে আমরা আজকের সন্ধ্যার গঙ্গা আরতি দর্শন করব। হরিদ্বারে গঙ্গা আগে নীল পর্বতের ধার দিয়েই প্রবাহিত হতো, অর্থাৎ চণ্ডী পাহাড়ের কাছে থেকে। ফলে মূল ধারা এই হর কি পাউরি ঘাট থেকে অনেকটাই দূরে ছিল। এই হচ্ছে হর কি পাউরি ঘাটের প্রবেশদ্বার। এখানে জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে নিঃশুল্কভাবে, তাই যত্রতত্র জুতো খুলবেন না। তখন এই হরিদ্বার থেকে গঙ্গা স্নানে যেতে হলে তীর্থযাত্রীদের অনেক কষ্ট ভোগ করতে হতো। 1854 সালে ইংরেজ বড়লাট লর্ড ডালহৌসি এই তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে গঙ্গার একটি ধারা খাল সংস্কারের মাধ্যমে ঘুরিয়ে এনে অস্থায়ীভাবে এখান থেকে প্রবাহিত করেন। তারপরে 1913 সালে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হয়। সেই বাঁধই আজ ভীমঘোড়া নামে পরিচিত। তবে এতেও কিন্তু সমস্যার সমাধান হয়নি। পরবর্তী সময়ে পণ্ডিত মদনমোহন মালবিয়ার প্রতিবাদ জানালে ইংরেজ সরকার একটি ছোট বাঁধ নির্মাণ করেন এই হর কি পাউরি ঘাটের কাছে। সালটি ছিল 1938। তারপরে থেকে যাত্রীদের আর স্নানের জন্য কষ্ট ভোগ করতে হয়নি। যারাই সন্ধ্যা আরতি দেখতে আসবেন, হাতে জলের বোতল অবশ্যই রাখবেন। আর জল এখান থেকেও খেতে পারেন, জল খাওয়ার সুব্যবস্থা এখানেও রয়েছে। এখন যারা হরিদ্বারে যান বা এই সন্ধ্যা আরতি দেখেন, তারা জানেন এই স্থানের নাম হর কি পাউরি। কিন্তু জানেন কি, আগে এই স্থানের নাম ছিল ব্রহ্মকুণ্ড। পৌরাণিক যুগে রাজা ভগীরথের বংশের শ্বেত নামে এক রাজা প্রজাপতি ব্রহ্মার উপাসনা করেন এই স্থানেই। যেহেতু এই স্থানেই ছিল সেই যজ্ঞকুণ্ডে, আর সেই কুণ্ডেতেই প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হয়েছিলেন, তাই তার নাম অনুসারে নাম হয়েছিল ব্রহ্মকুণ্ড, যার বর্তমান নাম হর কি পাউরি। আরে বসো হরিদ্বারে এলে হর কি পাউরি বা ব্রহ্মকুণ্ডে সন্ধ্যা আরতির কথা ভুলবেন না। এটি অবশ্যই আপনারা দর্শন করবেন, দেখবেন সন্ধ্যাটা আপনার কাছে আধ্যাত্মিক দিক থেকে অনেক মূল্যবান হয়ে উঠবে। আর এই সন্ধ্যা আরতি দর্শন করে আজকের মতো ভ্রমণ পর্ব এখানেই শেষ করুন এবং হোটেলের উদ্দেশ্যে ফিরে আসুন।